আজ মহিলাদের আসরে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অধিকার। কার অধিকার, কিসের অধিকার? অধিকার বলতে আমরা যা বুঝি তা হলো কিছুটা হলেও আমাদের নিজের জিনিসের ওপর, নিজের তৈরি সৃষ্টির ওপর যে ভালোবাসা থাকে, সেখান থেকেই হয়তো একটা অধিকার বোধ তৈরি হয়। এই অধিকারবোধের জায়গাটা শুধুমাত্র সম্পর্কের ক্ষেত্রেই যে আমরা পাই এমনটা নয়। সম্পর্কের বাইরেও আমরা যে কাজগুলো করি সেই কাজগুলোর সঙ্গেও কিন্তু একটা অধিকারবোধ জড়িয়ে থাকে, একটা অধিকারবোধের প্রসঙ্গ আসে। আজ আমরা কথা বলবো বিশ্ব বই এবং স্বত্বাধিকার দিবস নিয়ে, ওয়ার্ল্ড বুক অ্যান্ড কপিরাইট ডের। এই বছরের থিম হচ্ছে বিভিন্ন ভাষার সঙ্গে সেতু বেঁধে বই পড়াকে আরও প্রমোট করা। কিন্তু সেই বই পড়াকে প্রমোট করার ক্ষেত্রে বা কপিরাইট বিষয় নিয়ে কথা বলতে গেলে যে প্রসঙ্গটা চলে আসে সেটা হচ্ছে লেখক যখন একটা সাহিত্য সৃষ্টি করছেন সেই অধিকার কার হচ্ছে। নিঃসন্দেহে সেই সাহিত্য বা সেই সৃষ্টির জায়গাটি সরাসরি লেখকের মাধ্যমেও পাঠকের কাছে আসে, আবার মাঝখানে থাকে প্রকাশক। সেই প্রকাশকের অধিকার বা লেখকের অধিকার সবটুকু নিয়েই আজ আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট অতিথি নূর ইসলাম, যিনি প্রকাশক। তার কাছ থেকে আমরা জানব প্রকাশনা সংস্থার সঙ্গে এই স্বত্বাধিকারের বিষয়টি কিভাবে যুক্ত। প্রথমেই নূরদাকে আকাশবাণীতে স্বাগত। নমস্কার পায়েল, এবং যারা শ্রোতা তাদের সবাইকেই আমার নমস্কার জানাই। নতুন বছর এসে গেছে, এই নতুন বছর সবারই সুন্দর কাটুক, আরও নতুন বই পড়ুন। আমরা সরাসরি প্রশ্নে চলে যাই। বিভিন্ন ভাষায় বই পড়ার ক্ষেত্রে যে বিষয়টা মাথায় আসে তা হলো অনুবাদ, কারণ অনুবাদের মাধ্যমেই আমরা বিভিন্ন ভাষার সঙ্গে যোগসূত্রটা বাঁধতে পারি। এখন কি অনুবাদ নিয়ে আগের মতো অতটা কাজ হয় বলে আপনার মনে হয়? অনুবাদ নিয়ে কাজ হওয়ার বিষয়ে মূলত আমি কলকাতা মানে পশ্চিমবঙ্গ ওরিয়েন্টেড অনুবাদটার কথাই বলি। বিদেশের তো নিঃসন্দেহে আছে অনেক কিছু। এই দু ধরনের অনুবাদ হয়, একটা হচ্ছে বাংলা থেকে অন্যান্য ভাষায় এবং অন্যান্য ভাষা থেকে বাংলায়। কলকাতার বা এই পশ্চিমবঙ্গের যেটা অবস্থা সেটা হচ্ছে অনুবাদ হচ্ছে না তা নয়, হচ্ছে। কোথাও একটা ট্রেন্ড তৈরি হয়ে গেছে, মানে ইংরেজি বইগুলো ছোটবেলায় আমরা যেমন করে পড়তাম, আমি যেমন নিজে ছোটবেলায়, গ্রামের মানুষ ছোটবেলায় পড়েছিলাম, ওই শেক্সপিয়ারের ট্র্যাজেডি, শেক্সপিয়ারের কমেডি, এরকম কিছু বই পাওয়া যেত, ডেভিড কপারফিল্ড বাংলায় পাওয়া যেত। এখন যেটা দেখা যাচ্ছে, লোকে না সরাসরি বইগুলো পড়ছে, মানে সরাসরি যে বাংলায় অনুবাদ হয়ে বা বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ হয়ে যে বইগুলো, দুটো জিনিস আছে। সেটা হচ্ছে, এক, বাংলা বইয়ের ক্ষেত্রে মানুষ খোঁজ করছে কম যে ইংরেজি অনুবাদ কিছু হয়েছে কিনা বাংলায়। আবার বাংলা বইয়ের দোকানে ঠিক একইভাবে ইংরেজি বই লোকে কিন্তু খোঁজ করেন না, ফলে এখানে একটা গ্যাপ তৈরি হয়ে গেছে। আর ইংরেজি বইয়ের যে বিপণীগুলো আছে সেখানে তারা বেশিরভাগ ক্ষেত্রেই তারা বাংলা থেকে অনুবাদ না খুঁজে তারা সরাসরি ইংরেজি বইগুলোই খুঁজছেন। একটা বাজার যেটা তৈরি হয়েছে সেটা হচ্ছে, পশ্চিমবঙ্গের বাইরে থাকছেন যারা বা বিদেশে থাকছেন যারা, তারা তো কখনো কখনো চাইছেন যে ছেলেমেয়েরা আমাদের সাহিত্য সম্পর্কে ওয়াকিবহাল হোক, কিছু পড়ুক। তাদের ক্ষেত্রে কিছু কিছু বাংলা বই ইংরেজিতে অনুবাদ করার ক্ষেত্রে তারা কিছুটা কিনছেন, আর পড়ানোর জন্য যে অন্তত কিছুটা যদি রস পাওয়া যায় সেই জন্য কিনছেন। কিন্তু সেই অর্থে অনুবাদের যদি মার্কেট ভ্যালু বলো, মার্কেট ভ্যালু কিন্তু খুব একটা ভালো নেই। কিন্তু এমনি অনুবাদ হচ্ছে, বিভিন্ন জায়গায় ছড়াচ্ছে, এটা ঠিক। বেশ, আমরা এবার সরাসরি কপিরাইটের ক্ষেত্রটায় আসি। অনুবাদের কাজের ক্ষেত্রে কপিরাইট বিষয়টা ঠিক কিভাবে দেখা হয় বা সেই সংক্রান্ত নিয়মটা কি যদি একটু বলেন। অনুবাদ অনেক ধরনের হয়। মূলত যিনি লিখেছেন কপিরাইট তার। শুরু যেটা দিয়ে তুমি করলে, কপিরাইট আমাদের অধিকার, একজন লেখকের অধিকার তো সবচেয়ে বড়। কোনো কোনো দেশে যেমন এই অধিকারটা অনেকটা অর্থনৈতিক অধিকার বলেই পাওয়া যায়, মানে রাইট অফ দ্য অথার। আর এটা আমরা যেটা কপিরাইট বলি, মানে আমার স্বত্বাধিকার, এই ধরনের বিভিন্ন ধরনের কথা আছে। অনুবাদের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে, কেউ যদি একটা অনুবাদ করে, যে কোনো লেখা থেকে অনুবাদ করে, সে তার মতো করলো অনুবাদটা, কিন্তু যতক্ষণ অবধি সে সেল করার জন্য না আসে, একটা বই সামনে রাখা আছে, তুমি তোমার মতো অনুবাদ করলে, অনুবাদ করতেই পারো, সেটার কোনো ব্যাপার নেই। কিন্তু যখনই তুমি প্রচারের জায়গাটা যাবে, পাবলিকে কমিউনিকেশনে যাবে, তখন কিন্তু কপিরাইটটার তোমাকে পারমিশনটা সেই লেখকের কাছ থেকে নিতে হবে। মানে মোদ্দা কথা হলো, ট্রান্সলেশনের আগেও কিন্তু মূল কপিরাইটটা লেখকেরই থাকে। আচ্ছা, এবার ধরে নিন কেউ একজন
লেখক, মানে হয়তো আমি বাংলা ভাষাকেই এখানে ধরছি উদাহরণ দিয়ে একটু বোঝানোর জন্য, বাংলা ভাষার কোনো একজন লেখক কোনো একজন ইংরেজি ভাষার সাহিত্যিকের একটি গল্প বা কবিতা বা একটি বই অনুবাদ করার সিদ্ধান্ত নিলেন। আচ্ছা, যদি সেই লেখক সরাসরি বেঁচে থাকেন তাহলে তো অনুমতির জায়গাটা তার কাছ থেকেই নিতে হবে, লেখকের কাছ থেকেই তো নিতে হবে। লেখকের কাছ থেকে, কিন্তু সেটা যদি প্রকাশিত বই হয় তাহলে প্রকাশকের কাছেও নিতে হবে, কারণ লেখকের সঙ্গে প্রকাশকের কন্ট্রাক্টটা কি হয়েছে। হয়তো দেখা গেল কন্ট্রাক্টটা এরকম হয়েছে যে ট্রান্সলেশনের রাইট বা অডিও বুকের রাইট বা সিনেমায় অ্যাডাপ্টেশন, এই সমস্ত কিছু কন্ট্রাক্টটা এরকমই হয়েছে, কপিরাইট যে কন্ট্রাক্টটা হয়েছে কন্ট্রাক্টের মধ্যে এগুলো সব উল্লেখ আছে। তাহলে সেক্ষেত্রে যেটা হবে, শুধু লেখকের পারমিশনে কিন্তু হবে না, পাবলিশারেরও পারমিশন সেখানে প্রয়োজন হবে। অর্থাৎ সেই ইংরেজি ভাষার গল্প বা উপন্যাস বা যাই হোক না কেন, সেই সৃষ্টিটি যদি প্রকাশকের সঙ্গে লেখকের যে চুক্তিটি হবে সেই চুক্তির ওপর নির্ভর করে সিদ্ধান্ত নেওয়া হবে যে বাংলা ভাষার ওই লেখক বা লেখিকা তিনি ওটি অনুবাদ করতে পারছেন কি না। না, পুরোপুরি ওটা নয়, পুরোপুরি হচ্ছে ওই যে কন্ট্রাক্টটা হয়েছে সেই কন্ট্রাক্টের মধ্যে যদি এটা উল্লেখ থাকে যে অনুবাদের কপিরাইট আপনাকে দেয়া হলো না, মানে অনুবাদের কপিরাইটটাও পাবলিশারকেই দেয়া হলো, প্রকাশকের কাছেই হ্যাঁ, থাকলো, প্রকাশকের কাছে থাকলো। লেখকের সঙ্গে যে কন্ট্রাক্টটা যদি বলে যে না, অনুবাদটা যদি না থাকে যে আমার এই বইটা বাংলা, এটা আপনি ছাপুন, তাহলে আর সেখানে কিন্তু প্রয়োজন পড়ছে না। সেখানে যেহেতু রাইটটা পুরোপুরি লেখকেরই আছে, তিনি যেহেতু দেবেন, সেখানে ওই কন্ট্রাক্টটা আছে। অন্য কিছুতে যদি না দিই তাহলে প্রকাশকের সঙ্গে আলোচনা হয় কি অবস্থায় আছে বই, সাধারণত একটা এডিশনের যদি হয়ে থাকে পরবর্তী এডিশন থেকে যেমন করার তেমনই করতে পারেন। মূলত কন্ট্রাক্টটাই এখানে, সৃষ্টিটার অধিকার পুরোপুরি লেখকের। এইবার যখনই প্রকাশক সেটা প্রকাশ করলেন এবং বাজারজাত করলেন, তখন সেটা যেটা বলছিলাম তোমায় যে অধিকার আর ফিনান্সিয়াল অধিকার, তখন তো ফিনান্সিয়াল ব্যাপারটা চলে আসে। তখন এই প্রসঙ্গগুলো আসে যে আদৌ অনুবাদ করা যাবে কিনা, ওদের কন্ট্রাক্টটা কি হয়েছে। বেশ, অর্থাৎ কপিরাইটের ক্ষেত্রে আর্থিক প্রসঙ্গটি বিবেচনার জায়গায় সব সময়ই রাখা উচিত। আপনারা যখন একটা কোনো বয়োজ্যেষ্ঠ লেখক বা নতুন লেখক তাদের কাছে যখন অ্যাপ্রোচ করেন লেখার জন্যে বা একটা সাহিত্যের সৃষ্টির জন্যে, তখন কপিরাইটের কোন কোন ক্ষেত্রগুলি মাথায় রেখে আপনারা কাজ করেন? মানে আপনারা বলতে আমি ওভারঅল প্রকাশনা সংস্থার ক্ষেত্রটিকেই জিজ্ঞেস করছি। মাথায় রেখে মানে এর আগে যে আলোচনাগুলো করলাম, যে যেহেতু তিনি সৃষ্টি করছেন, সুতরাং সমস্ত কপিরাইট তার মৃত্যুর পরে তার যারা লিগ্যাল হেয়ার আছে তাদের, এই সমস্ত কিছুই দেখতে হয় যে এইটা কি কি ফরম্যাটে আসতে পারে, তারপরে ভবিষ্যতে এটার আরও কোনো ফরম্যাটে এলে সেটার ব্যাপারে কন্ট্রাক্টটা কীরকম হবে। কখনো এরকম হয় যে কতগুলো কপি ছাপা হবে, সেই ছাপার উপরে কন্ট্রাক্টটা সেটার উপরেও নির্ভর করে। আর কখনো এরকম হয় বিদেশে অন্য কোনো দেশে সেই বইটা প্রকাশ করবে কিনা। যেমন বাংলার ক্ষেত্রে আমি বলছি, একটা বইয়ে যখন একজন লেখকের সঙ্গে কন্ট্রাক্ট হয়, সে বাংলাদেশেও সেই বইটা সে প্রকাশ করবে কিনা, এই বিষয়গুলো সমস্ত কিছুই মাথায় রাখতে হয় আমাদের। আর তখন অনুবাদের ক্ষেত্রেও আপনারা এই বিষয়টা মাথায় রাখেন যে অনুবাদের সত্যটা কার কাছে রইল, লেখক নাকি প্রকাশক। ধরে নিন আপনারা কোনো একজন লেখকের সঙ্গে কাজ করছেন প্রকাশক হিসেবে, এবার কাজ করার পরে হয়তো বই প্রকাশিত হয়ে গেছে, আপনাদের যাবতীয় চুক্তিও তৈরি হয়ে গেছে, কিন্তু আপনারা পরে হয়তো জানতে পারলেন যে কেউ সেটা ভায়োলেট করেছে, সেই চুক্তিটা বা স্বত্বাধিকারের জায়গাটা ভায়োলেটেড হয়েছে, আপনি জানতে পারেন, হয়তো লেখকই করেছেন কোনোভাবে, সেটা তখন কি ব্যবস্থা নেন বা নেওয়া যেতে পারে এমনটা হলে? একটু হাসি পাচ্ছে কথাটায়, একটু বিতর্কিত তো প্রশ্নটা। প্রথম কথা বলি, ব্যবসাটা তো বইয়ের, ব্যবসাটা তো অন্য কিছু নয়। সুতরাং ওই স্ট্রিকচার মেনে কাজ করা, যেহেতু লেখক ভায়োলেট করেছেন, সুতরাং সাধারণত যেটা আছে, আইন তো প্রচণ্ডই কঠোর। একটা কন্ট্রাক্ট ভাঙা, সেটা তো আইন কঠোর আছে, যেমন লিগ্যাল প্রসিডিওরগুলো আছে সেগুলো মেনটেন করা হয়। কিন্তু ওই যে বললাম যে ব্যবসাটা তো বইয়ের, অন্য কিছু নয়। সুতরাং এখানে না অনেক কিছুই ওই পারিবারিক বা সম্পর্কিত, কারণ প্রকাশক কিংবা লেখক তারা সাধারণ মানুষকে দিচ্ছেন মনের খোরাক, এটা তো এমনি সাধারণ খাবার নয়। সুতরাং মনের খোরাক যখন দিচ্ছেন,
মনের খোরাকের ক্ষেত্রে এই পার্থিব যে বিভিন্ন আইন কানুন এগুলো অনেক ক্ষেত্রেই পুরোপুরি আমরা চেষ্টা করি যাতে খুব তিক্ত কোনো জায়গায় না আসে। মানে আইনের জায়গাটাও আপনারা এভাবেই রাখেন কিছুটা। কিন্তু এটা হয়নি, আমি যেমন বলছি এটা হয় না, কারণ যারা লেখক তারা তো এমনি এই বিষয়গুলো দেখেন, মানুষের মন নিয়ে তারা খেলা করেন, সুতরাং তারাও এটা জানেন যে প্রকাশকের সঙ্গে অনেক ক্ষেত্রে হয় চুক্তিও হয় না। আজকে বলছি তো অনেক ক্ষেত্রে চুক্তিও হয় না বইগুলো প্রকাশ করবার সময়, অনেকটা মৌখিকভাবেই কথা বলে হয়ে কাগজে কলমে হয়তো হয়নি, প্রমাণ রইল না। এবং অনেক ক্ষেত্রে হয় না তা নয়, কিছু আমি শুনতে পেয়েছি কিছু ক্ষেত্রে এরকম হয়েছে, মানে লেখক কন্ট্রাক্ট ভায়োলেট করেছেন, করার পরে তাদের সঙ্গে সম্পর্ক খারাপ হয়েছে, কাজ আর কখনো হয়নি। আর তার মানে কিছুটা আপনারা যারা প্রকাশনা সংস্থা চালান বা যারা বই প্রকাশ করছেন, নতুন লেখকদেরও তো আপনারা বই প্রকাশ করেন, সেক্ষেত্রে কিছুটা বোধহয় ভরসার জায়গাটা ম্যাটার করে। হ্যাঁ, এটাই বলতে চাইছিলাম, পুরোপুরি তাই। লেখক ভরসা করছেন প্রকাশককে, প্রকাশক ভরসা করছেন লেখককে, এবং সব কিছুর মধ্যেই তো একটা কালো দিক তো থাকেই, সব কিছুর মধ্যে এটা অনেকটা তাই। বেশ, আজকাল এটা শোনা যায় বা অনেক ক্ষেত্রে এরকম দেখা গেছে যে কোনো একটি গল্প, এটা আমি কোনো বইয়ের কথা বলছি না, একটি সিঙ্গেল গল্প হয়তো বহু বছর আগে কোনো একজন লেখক একটি পত্রিকায় লিখেছিলেন, হয়তো পত্রিকাটি সেরকমভাবে নামী নয়, অনামী পত্রিকায় লিখেছিলেন, কিন্তু আপনারা হয়তো সেই গল্পটি কোনো সংকলন বা আপনাদের নিজস্ব পত্রিকা বা কোথাও প্রকাশ করলেন। পরে আপনারা জানতে পারলেন যে সেই গল্পটি অনেকটা আগে একবার প্রকাশিত হয়েছিল। এই ক্ষেত্রে কি কপিরাইট ভায়োলেট হলো? না, ওই যে প্রথমে বলেছি যে সত্য তো পুরোপুরি লেখকের। সাধারণত যেটা হয়, পুরনো কোনো পত্রিকায় বা কিছু লেখা থাকলে এই কন্ট্রাক্টগুলো হয় না। কিন্তু অনামী পত্রিকাটিও তো কোথাও থেকে একটা ছাপানো হয়েছে, কিন্তু ওখানে পত্রিকাগুলোর ক্ষেত্রে যেটা হয়, কন্ট্রাক্ট কিন্তু হয় না যে আপনার এটা কপিরাইটেই দেয়া হলো, লেখা হলো, এইটুকুই, ওটা একটা প্রুফ হিসেবে থেকে গেল, ওইটুকুই। এবার এখানে একটা প্রসঙ্গ আছে, সংকলনে আমাকে জানানো হলো, একজনের পক্ষে তো পুরোটা সব বই, পৃথিবীর সব বই তো পড়া সম্ভব নয়, জানানো হলো কোনো ক্ষেত্রে উল্লেখ করা হয় যে এই পত্রিকা থেকে নেওয়া হয়েছে, এইটুকুই। ওখানে কিন্তু কপিরাইট ভায়োলেশন, কারণ তার নামেই তো ছাপা হচ্ছে, যেহেতু কপিরাইটটা তার। এবার বই আকারে প্রকাশ করার পরে সেখানে যদি কন্ট্রাক্ট হয়ে থাকে যে আর কোনো জায়গায় দেব না, অন্য কোনো সংকলনে, পত্রিকাগুলোর ক্ষেত্রে কিন্তু এটা হয় না। পত্রিকার ক্ষেত্রে যে আর কোনো, কারণ ওগুলোই তো একটা জায়গায় একটা কেউ কোনো লেখক বা করছেন কি, তিনি লেখাগুলো দিচ্ছেন বিভিন্ন জায়গায়, তারপর সেগুলো এক জায়গায় গল্প সংকলন তৈরি হচ্ছে বা প্রবন্ধ সংকলন তৈরি হচ্ছে, এই বাইন্ডিংসটা কিন্তু থাকে না। আর আরেকটা যে প্রশ্ন, যেটা হচ্ছে কেউ যদি গল্প নকল করে, গল্প হোক, প্রবন্ধ হোক, যে কোনো সৃষ্টি, যে কোনো সাহিত্য সৃষ্টি যদি নকল করে কারোর থেকে, ধরে নিন কোথাও একটা প্রকাশিত হয়েছিল, সেটা হয়তো অন্য কেউ লিখেছিলেন, আরেকজন কোনোভাবে সেটি নকল করলেন, করে আবার প্রকাশ করলেন, সেক্ষেত্রেও কি কপিরাইট ভায়োলেশন অ্যাক্টের আন্ডারে পড়ে? না, এটা তো কপিরাইট ভায়োলেশন কি, এটা তো পরোক্ষভাবে চুরি বলবো আমি নাম কারো উল্লেখ করছি না, আমি জানি এগুলো, অনেক ক্ষেত্রে প্রমাণও পেয়েছি, চোখের সামনে দেখেছি কি হয়। এবার চুরি মানে আমি যদি প্রকাশ করার আগে জানতে পারি তাহলে সেটা প্রকাশ করব না, প্রকাশ করার পরে যদি জানতে পারি তখন তো আর কিছু করবার থাকে না। যদি জানতে পারি যে এটা চুরি, জানিয়ে দিই যেটা ওই গল্প থেকে নেওয়া হয়েছে, কখনো পুরো নীরব থাকাই শ্রেয়, ভবিষ্যতে তার কোনো লেখার প্রকাশ করব না। এটা তাকে জানানোটাও তো নিশ্চয়ই হয় যে দেখো এটা প্রকাশ, মানে জানানো হয়, অনেক ক্ষেত্রে দেখা গেছে জানানো হয় না, সাইলেন্টলি অফ হয়ে যাওয়া, আচ্ছা, সেটাও করা হয়। বেশ, এবারে যে প্রসঙ্গটায় আসবো সেটা হচ্ছে অডিও স্টোরি। অডিও স্টোরির ক্ষেত্রে কিন্তু কপিরাইট একটা বেশ গুরুত্বপূর্ণ এবং বিচার বিবেচনার জায়গা। তো ধরে নিন কোনো অডিও স্টোরি তৈরির সময়, ধরে নিন আপনাদের প্রকাশনা সংস্থা থেকে একটি বই প্রকাশিত হয়েছে এবং সেই বইটির বা উপন্যাসটির বা গল্পটির স্বত্বাধিকারও আপনাদেরই, তাহলে কেউ যদি সেটা অডিও স্টোরি করতে চায় তখন কি আপনাদের প্রকাশকের সঙ্গে যোগাযোগ করে অনুমতিটা নিতে হয়, তাই তো? ঠিক একই প্রসঙ্গ বলবো। প্রথম হচ্ছে লেখকের সঙ্গে কন্ট্রাক্টটা কি হয়েছে। যদি এরকম হয় শুধু হার্ড কপি বা বই আকারে প্রকাশ করার কন্ট্রাক্টটাই হয়েছে, বাকিগুলো সব লেখকের কাছে, তাহলে আর প্রকাশকের কাছে তাহলে আর অনুমতির তো প্রশ্ন আসছে না।
বেশ। কারণ কন্ট্রাক্টটাই হয়েছে যে আমি হার্ড কপি এটা ছাপাচ্ছি, বই আকারে প্রকাশ করব। এরকম হয়তো কন্ট্রাক্ট হয়েছে যে আমি এত কপি বই আকারে প্রকাশ করব। কখনো এরকম কন্ট্রাক্ট হয় যে আমি পুরো সত্যটা আপনাদের দিয়ে দিলাম। এইবার যদি অডিও স্টোরি করতে চাই তাহলে পুরোপুরিটা প্রকাশকের হাতে এসে গেছে। লেখকের ক্ষেত্রে যদি হয় কন্ট্রাক্ট এরকম হয় যে ভবিষ্যতে অডিও স্টোরি যেটা করব সেই অডিও স্টোরির ক্ষেত্রেও অনুমতি মানে আপনাকে সত্য দেয়া হলো, তাহলে তখন প্রকাশকের সঙ্গে কথা বলতে হবে। যদি ওই বললাম না, মূল সৃষ্টিটা হচ্ছে লেখকের, রিপ্রোডাকশন যেটা করার ব্যবসায়িক যে জায়গাটা সেটা হচ্ছে যারা করছে তারা। এবার সেইটা যদি পুরোপুরি লেখকের কাছেই থাকে যে আপনার সঙ্গে প্রকাশকের সঙ্গে হলো যে আপনি বই আকারে এটা প্রকাশ করবেন, লেখক অডিও স্টোরি যারা করবে তাদের সঙ্গে কন্ট্রাক্ট করলেন, লেখকের সঙ্গে কন্ট্রাক্ট বা প্রকাশকের সঙ্গে কন্ট্রাক্টই করলেন না অডিও স্টোরির ক্ষেত্রে কী হবে, বা সিনেমা মুভি যেটা করবে সেটার ক্ষেত্রে হয়তো এরকম কন্ট্রাক্ট হলো যে যদি মুভি হয় তাহলে শেয়ারিংটা এরকম হবে, যদি অডিও স্টোরি হয় তাহলে শেয়ারিংটা প্রফিট শেয়ারিংটা এরকম হবে যে আমার এই বইটা থেকে আপনি যদি অডিও স্টোরি করেন তাহলে অডিও স্টোরির দায়িত্বটা আমি পুরোপুরি নেব, এত পার্সেন্ট আপনাকে এর জন্য রয়্যালটি দিতে হবে। সেক্ষেত্রে কিন্তু প্রকাশক মাঝখানে ঢুকে গেলেন। ঠিক, বুঝতে পেরেছি। কপিরাইট অ্যাক্ট যেটা আমাদের মানে মূল আলোচনার বিষয়, সেটা কি বইয়ের ব্যবসায়িক দিকটাকে সুরক্ষিত করে? অবশ্যই সুরক্ষিত করে এই কারণেই কপিরাইট অ্যাক্টের যেটা ওই যে বললাম অর্থনৈতিক দিকটা যেহেতু বেশি জড়িত, যদিও আমরা ওই কপিরাইট বলে থাকি, তো অর্থনৈতিক দিক সুরক্ষিত রাখার জন্য তো একটা আইন নিঃসন্দেহে প্রয়োজন। সেই হিসেবে প্রত্যেকটা দেশেই এরকম কপিরাইট অ্যাক্ট আছে। ইন্টারন্যাশনালি একটা বার্নস কনভেনশনে বিভিন্ন কান্ট্রির একটা চুক্তি আছে যে কপিরাইট এইভাবে মানা হবে। এর ফলে যেটা হয় যে কিছুটা সুরক্ষিত তো হয়, পুরোপুরি হয় না। কিছু দেশে এরকমও হয় যে একই প্রকাশকের নাম দিয়েও বই ছাপা হচ্ছে। অর্থাৎ আইন আছে কিন্তু আইনের ফাঁক ফোকরও আছে। না, এটা ফাঁক ফোকর বলবো না। এই যে যেমন এর আগের প্রশ্নটা করা হলো না যে চুরি করা, সেই ধরনের, এটা তো চুরি, মানে ওই আইনকে বুড়ো আঙুল দেখিয়ে চুরি আর কি। নকল করা, পিডিএফ আকারে যেমন বইগুলো প্রকাশ করছে বিভিন্ন জায়গায় সার্কুলেটেড হচ্ছে, সেটা তো চুরি ছাড়া তো কিছু নয়, কপিরাইট ভায়োলেশন তো। বেশ, এইটা একটা গুরুত্বপূর্ণ ক্ষেত্র যেটা আপনি নিজেই বললেন যে এই যে পিডিএফ এর আকারে বা ডিজিটাল মাধ্যমে যে বইগুলো প্রকাশিত, মানে যে বইগুলো আমরা হাতের কাছে পেয়ে যাই খুঁজলেই, কিছু তো বোধহয় অথেন্টিকেটেড ওয়েবসাইট থাকে যেখানে শুধু অথেন্টিকেটেড ওয়েবসাইট নেই, সফটওয়্যার আছে, ই বুক আছে, আমি সেগুলোর কথা বলছি না। আমি যেটা বলছি সেটা হচ্ছে সরাসরি পিডিএফ আকারে শেয়ার করে গেল, পুরো বইটাকে স্ক্যান পিডিএফ করে শেয়ার করছে। এটা তো অর্থনৈতিক ক্ষতি, চূড়ান্ত রকমের অর্থনৈতিক ক্ষতি, এবং পানিশমেন্টও আছে এটা একদমই কপিরাইট অ্যাক্ট ভায়োলেশন। বেশ, কপিরাইট অ্যাক্ট শুধু কপিরাইট নয় পায়েল, শুধু কপিরাইট নয়, মানে হচ্ছে আমার জিনিস নকল করে আরেক জায়গায় বিক্রি করা হচ্ছে, এটা চুরি পরিষ্কার। কপিরাইট ভায়োলেশন তো লেখকের সঙ্গে তার সত্ত্ব নিয়ে যেটা হচ্ছে, কিন্তু এটা হচ্ছে যে আমার বই নকল করে ছেপে আমি প্রকাশ করছি, আমার বই অন্য একটা মাধ্যমে আমি প্রকাশ করছি, কোনো রকম বইয়ের তোয়াক্কা না করে, আইনের তোয়াক্কা না করে। ঠিক। বইয়ের বিভিন্ন ভাষার ক্ষেত্রে কি কপিরাইটের নিয়মটা আলাদা হয়ে যায়? বইয়ের বিভিন্ন ভাষা মানে যদি ইন্ডিয়ান বিভিন্ন ল্যাঙ্গুয়েজ হয় তাহলে তো হওয়ার কথা না, কারণ একটা আইনের মধ্যেই তো সমস্ত কিছু বাউন্ডেড। ঠিক, কিন্তু যদি বিদেশি ভাষা হয় সেই দেশে, যেটা আমি প্রথমেই বললাম যে কারো ক্ষেত্রে কপিরাইট, বিভিন্ন দেশের আইন বিভিন্ন রকম। যেমন একটা ছোট্ট উদাহরণ দিই, আমাদের দেশে যেমন হয় যে লেখকের মৃত্যুর পরে 60 বছর অবধি কপিরাইট, 60 বছর মানে কিন্তু ক্যালেন্ডার ইয়ার, মানে হচ্ছে কোনো লেখক যদি জানুয়ারি মাসে মারা যান কোনো মানে জানুয়ারি, তাহলে তার 60 বছর, তার তো জানুয়ারি মাসের আগের দিনটাতেই হবে, কিন্তু তার কপিরাইটটা থাকে সেই বছরের ডিসেম্বর অবধি। 60 বছর, এই 60 বছর থাকে, কোনো দেশে সেটা 70 বছর, কোনো দেশে 100 বছরও আছে। এইটার তফাৎ রয়েছে। এছাড়া কিন্তু আর তাছাড়া যেমন বিভিন্ন দেশে বিভিন্ন আইন যেমন থাকে তেমনই ডিফারেন্সটুকু আছে। আমাদের দেশে যেমন ওই যে বললাম 50,000 টাকা বলেই দিচ্ছি, মানে এরকম যদি কেউ কপিরাইট ইনফ্রিঞ্জমেন্ট করে তাহলে 6 মাসের জেল অথবা 50,000 টাকা বা দুটোই, আবার সেকেন্ড টাইম করলে 1 লাখ টাকা এবং 1 বছর বা দুটোই হতে পারে। অন্য দেশে যেমন ক্রিমিনাল অফেন্স যেমন হয় তেমনই হবে, যেভাবে দেয়া হয়।
আচ্ছা, এক্ষেত্রে একটা বিষয় একটু মাথায় আসছে। ধরে নিন কোনো লেখকের বা লেখিকার মৃত্যুর 60 বছর হয়নি, কিন্তু তার পরিবারের কেউ বেঁচে রয়েছে। তো লেখক তার নিজে হয়তো তার জীবনকালে বা জীবৎকালে পরিবারের কোনো মানুষকেই সেই অধিকারটা দিয়ে গেছেন, যে কপিরাইটের অ্যাক্ট বা ওই তার স্বত্বাধিকার তার পরিবারের হয়তো কোনো একটি সদস্যের ওপরেই রয়েছে, প্রকাশকের না, পরিবারের সদস্যটির রয়েছে। এবার সেই লেখকের ওই বইটি থেকে কোনো একটি গল্প বা কোনো উপন্যাস বা কিছুর একটা সিনেমা বা চিত্রনাট্য, অডিও স্টোরি হতে চলেছে। সেক্ষেত্রে কি এই অধিকারের জন্য এটা সে করতে পারবে কি না, অডিও স্টোরিটি আদৌ প্রযোজনা করা যাবে কি না, সেটা বোধহয় একমাত্র ওই পরিবারের মানুষটির কাছেই আমাদের জানতে হবে। না, এখানে ওই যে ছোট্ট একটা কথা আছে যে অন্যান্য সাধারণ যেমন আমাদের সম্পত্তির যে নিয়মগুলো আছে, সেই সম্পত্তির নিয়মগুলো এখানে মানা হয়। আর লেখকের সঙ্গে আমার কন্ট্রাক্ট হয়েছে এটা, এবার তিনি বলেছেন আমার সম্পত্তিটা এঁকে দিয়ে দিলাম, ফলে সেই হিসেবে কন্ট্রাক্টে যেভাবে হয়েছে সেভাবেই মানাবে। অবভিয়াসলি যখনই কপিরাইটটা তার পরিবারের কাউকে দিচ্ছে, অনুমতি নিলে তার পরিবারের কারোর কাছে অনুমতি নিতেই হবে, কারণ জিনিসটা তো তার কাছে, সেই সৃষ্টিটা তো তার কাছে। ঠিক। বেশ, আমরা বেশ কিছু জায়গা জানতে পারলাম, এবং এটাও জানতে পারলাম যে কপিরাইট অ্যাক্ট ভায়োলেশন আসলে অবশ্যই অপরাধ, এবং তার একটা নির্দিষ্ট শাস্তিও আইনে বিধান দেওয়া রয়েছে। আজ তো শুধু তাই নয়, কগনিজেবল অফেন্স তো, মানে এরকম ওই একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কোর্টে এটার শুনানি হয়, সাব ইন্সপেক্টরের কম র্যাঙ্কের কেউ সিজারে যাবে না, ওয়ারেন্ট ছাড়া এগুলো তুলে আনতে পারে। আইনটা এতটাই কঠোর। আজ তো বই দিবসও, বই মানুষ পড়ছেন, আজও সাহিত্যের ম্যাজিক সেই একই জায়গায় রয়েছে, বা থাকুক, আমরা সেটাও চাই। কিন্তু সাহিত্যের ক্ষেত্রে সমস্ত এই যে অধিকারের প্রসঙ্গগুলো বা বিষয়গুলো, এগুলো কি, মানে এটা আমরা শুনেছি যে আগে একটা সাহিত্য সৃষ্টি হওয়ার পরে লেখকরা বহু ক্ষেত্রে নিজেদের মধ্যে আড্ডা দিতেন এবং সেটা নিয়ে আলোচনা করতেন, কথা বলতেন। নির্দিষ্ট একটা গ্রুপ ছিল লেখক বা সাহিত্যিকদের, যেখানে তারা সৃষ্টি নিয়ে কথা বলতেন। এখন যেহেতু এই সমস্ত ক্ষেত্রটি বদলে গেছে, কারণ গল্পের নকল করা বা কপিরাইট অ্যাক্ট ভায়োলেশন করা, এই সমস্ত বিষয়গুলো তো আজ কথা হচ্ছে, বিবেচনার মধ্যে আসছে। এই যে বদলে যাওয়া সাহিত্যের যে একটা চরিত্র, বৈশিষ্ট্য, সেটাই বদলে গেছে। এই বদলে যাওয়ার দিকটা আজকের দিনে দাঁড়িয়ে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? না, আসলে ব্যাখ্যা করার অধিকারও আমার নেই, নিজের মতামতটা বলতে পারি আমি। বেশ, কোথাও একটা না ইজিলি অ্যাভেলেবল হয়েছে সমস্ত কিছু। এই যে আলোচনাগুলো আসছে যে লেখকরা নিজেদের মধ্যে আড্ডা দিতেন, আমি তো খুব কম দিন আছি এই প্রকাশনায়, যেগুলো শুনে এসছি আমার পূর্বসূরিদের কাছ থেকে, সেটা এখন আর নেই। মানে লেখকদের মধ্যে প্রভু লেখকের সঙ্গে আলোচনায় দেখেছি যে জিনিসটা আমরা শুনি, এটা কিন্তু এরকম কথা নয় যে আগের দিনই সব ভালো ছিল এখন ভালো নেই, তা কিন্তু নয়। কোথাও একটা অসহিষ্ণুতাও চলে এসছে মানুষের মধ্যে, এবং এরকমও হয়েছে যে একজনের সাফল্যে আর একজন ঈর্ষান্বিত হয়েছে, চোখের সামনে দেখা এগুলো আমার। ফলে নিঃসন্দেহে বাংলা সাহিত্যের ক্ষতিও হচ্ছে এতে। মানে যদি পরস্পর কাঁধে কাঁধ মিলিয়ে যদি এগিয়ে যাওয়া যেত, তাহলে হয়তো আরও অনেক কিছু করা যেত। দ্বিতীয় হচ্ছে ইজিলি অ্যাভেলেবেল, এই কারণে বললাম, মানে যে কেউই যে কোনোভাবে লেখা দিয়ে দিচ্ছেন। এবার লেখা দেওয়ার অনেকেই, আমি এই কথাটা বলে থাকি যে অনেকেই এরকম ভেবে থাকেন যে আমি মাধ্যমিকে বা উচ্চ মাধ্যমিকে এত নম্বর পেয়েছি বাংলায়, সুতরাং আমি লেখক হতেই পারি, কোনো ব্যাপার নয়, আমিও লিখতে পারবো, কারণ তখনও তো গল্প রচনা করেছিলাম বা প্রবন্ধ রচনা করেছিলাম, তাহলে পারবো। কিন্তু ব্যাপারটা তো তার নয়, দুটো তিনটে জিনিস আছে জানো, এটা আমি এমনি বলছি তোমাকে, দুটো তিনটে জিনিস আছে এরকম যেন মনে হয় কোনো চর্চা ছাড়াই করা যায়। অনেকে ভাবে অভিনয় বোধহয় শুধু চর্চা ছাড়াই করা যায়, সুতরাং আমাকে কেন নেওয়া হলো না। লেখার ক্ষেত্রেও তাই, যে আমার কোনো অনুশীলন নেই, আমার এমন অবস্থাও হয়েছে যে পড়েইনি, না পড়ে একটা গল্পের গঠন কেমন হতে পারে, একটা উপন্যাসের সেরকমই কোনো ধারণা নেই। শুধু তাই নয়, বেশ কিছু লেখকের, খুব সামান্য যদিও, তাদের কাছে এখন শেষের কবিতা একটা কবিতার বই। মানে এই অভিজ্ঞতাটা বলছি যে শেষের কবিতা কবিতার বই,
সুতরাং তারা যখন লিখতে আসবেন সেই লেখা কীরকম হবে, এবং অবভিয়াসলি তারপরে আর এখন যেহেতু সোশ্যাল মিডিয়ায় কিছু একটা লিখে দিলেই হলো, কোনো রকম সম্পাদনার কোনো বিষয় নেই, ফলে তারা নিজেদেরকে কয়েকটা লাইক আর কয়েকটা শেয়ারের মাধ্যমে ভাবছেন যে আমরা এই জায়গায় পৌঁছে গেছি, ফলে নিজেদের মধ্যে সমস্যাটা অনেকটাও বেড়ে গেছে। আর একটা যেটা হয়েছে সেটা হচ্ছে আড়ালে থাকতেন লেখকরা, এখন প্রকাশ্যে এসে গেছেন অনেকে। সেটাও বোধহয় কিছুটা হলেও সাহিত্যের ক্ষতি করেছে। হ্যাঁ, সাহিত্যের প্রথম থেকে এই প্রশ্নটার উত্তরের প্রত্যেকটা কথাই কিন্তু আমি বলছি পরোক্ষভাবে সাহিত্যের। তারা ওই সময়টুকু যদি লেখায় দিতেন তাহলে বোধহয় এবং যেই আড্ডাটার কথা তুমি বললে সেই আড্ডাতে দিতেন, তাতেও বোধহয় বাংলা সাহিত্যের উন্নতি হতো। বেশ বেশ। তবুও আমরা আজকের দিনে চাইব যে সাহিত্য বেঁচে থাকুক, বাংলা ভাষা বেঁচে থাকুক এবং আইন মেনে বেঁচে থাকুক। অনুবাদ অবশ্যই হোক, কাজ হোক, কারণ একটা ভাষাকে অন্য ভাষার মানুষের কাছে পৌঁছতে গেলে অনুবাদ হওয়াটা শুধু জরুরি নয়, বোধহয় ম্যান্ডেটারি, বাধ্যতামূলক, কারণ নইলে ভাষার গণ্ডিটা আসলে ছোট হয়ে যায়। তো সেই গণ্ডি বাড়ুক এমনটাই আমরা চাই। আজকের দিনে খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করলেন প্রকাশক নূর ইসলাম। তাকে আমাদের স্টুডিওয়ে আসার জন্য এবং নিজের মূল্যবান সময় থেকে সময় দেওয়ার জন্য অনেক কৃতজ্ঞতা রইল। নমস্কার।